সরাসরি মোটো ব্লগিং সেটআপে থেকে শুরু করছি আজকে একটা ছোট্ট বাইক ট্রিপের গল্প। আজকে আমরা যাচ্ছি সুতান। অনেক দিন কোনো বাইক ট্রিপ করিনি, তো আজকে আমি আর বাচ্চুদা ঠিক করেছি আজকে আমরা যাব সুতান এবং সুতানের আশেপাশে কিছু জায়গা ঘুরে দেখব। আজকে হচ্ছে 8ই নভেম্বর 2025, এখন সকাল 7:20। একটু দেরি হয়ে গেল, 7টার সময় বেরিয়ে যাওয়ার কথা ছিল। সামনে কবিগুরু স্টপেজে বাচ্চুদা থাকবে, সামনে নেপালের চায়ের দোকান, এখানে বাচ্চুদা থাকার কথা। বাচ্চুদা বসে আছে, বাবু আর বাচ্চুদা বসে আছে। নেপাল এখনো দোকান খোলেনি, এই যে নেপাল। হাত নাড়ো, ক্যামেরা রেকর্ডিং হচ্ছে তো। এই হচ্ছে আমাদের নেপাল বাবু, এখনো দোকান খোলেনি। বাবু হ্যালো, আপনাদের জার্নি শুভ। আর ওনাকে একটু দেখবেন, উনি পাতলা পড়েছেন। আমি চাইছিলাম একটু উইন্ডচিটার বা জ্যাকেট আছে, নাকে একটু মাস্ক লাগলে বেটার হয়। ঠান্ডা লাগবে, চলো। ঠান্ডাটা কিসে লাগবে? ঠান্ডা লাগবে, চলো। ওকে, বললাম শুনলই না, এই বাতাসটা লাগবেই, বাতাসটা লাগবেই। আর এখন না হোক বিকেলবেলা আসার সময় লাগবে। বিকেলটা ছাড়ো তুমি, সেটার জন্য এই নেপালদা আরে উনত্রিশটা গাড়ি আছে, তোমার ইঞ্চিটা দিয়ে দাও না। ওকে, তুমি আগে যাবো পিছনে যাবে? হ্যাঁ ঠিক আছে, টাটা। ওকে বাই। ওকে, একটা ছোট জার্নি শুরু করলাম। অনেক দিন বেরোয়নি বাড়ি থেকে বাইক ট্রিপে, তো ন্যাচারালি একটা ইচ্ছে তো করে সব সময়, কিন্তু সময় পাওয়া যায় না। তো ঠিকই করেছিলাম যে শনিবার বা রবিবার কোথাও যাব। দুর্গাপুর থেকে সুতানের দূরত্ব হচ্ছে 120 কিলোমিটার। আমরা দুর্গাপুর ব্যারেজ পার করে বড়জোড়া, বেলিয়াতোড়, মাকুড়গ্রাম, বাঁকুড়া টাউন, ইন্দপুর, হাতিরামপুর, খাতড়া, রানীবাঁধ হয়ে সুতানে পৌঁছাবো। এখন অম্বুজার ভেতর দিয়ে যাচ্ছি। হালকা হালকা ঠান্ডা লাগছে, সঙ্গে একটা জ্যাকেট নিয়েছি, যদি সন্ধেবেলা দরকার পড়ে তো গায়ে চাপাবো। এই মুহূর্তে পার করছি গ্যামন ব্রিজ, সামনে ডিপিএল টাউনশিপ। আমরা ডিপিএল টাউনশিপের ভেতর দিয়ে দুর্গাপুর ব্যারেজের দিকে এগিয়ে যাব। সামনে দামোদর নদ পৌঁছে গেলাম আমরা। দামোদর নদের কাছে উঠে পড়লাম ব্যারেজের ওপরে। সকাল সকাল রাস্তায় যথেষ্ট ভিড় আছে। হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে, বেশ সুন্দর একটা চার্মিং ওয়েদার। এখান থেকে বাঁকুড়ার ডিস্টেন্স হচ্ছে প্রায় 40-42 কিলোমিটার। আমরা সোজা বাঁকুড়া হয়ে খাতড়া যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা ধরব। ঘড়িতে সময় হচ্ছে সকাল 7:50। এসে পৌঁছালাম বড়জোড়াতে যথারীতি। সামনে বড়জোড়া যে চৌমাথা, জ্যাম আছে, সবসময় জ্যাম থাকে এখানে। বেলা বাড়লে তার সাথে সাথে প্রচণ্ড জ্যাম বাড়ে। আজকে অতটা নেই এই মুহূর্তে, তাও পাশ কাটিয়ে বেরিয়ে চলে যাচ্ছি। এই হচ্ছে বড়জোড়া চৌমাথা। আমার ডান দিকে রাস্তা গেছে মেজিয়া শুশুনিয়ার দিকে, বাঁ দিকে রাস্তা গেছে বড়জোড়া গ্রামের দিকে। আমি সোজা যাব, সোজা হচ্ছে বেলিয়াতোড় বা বাঁকুড়া। জনবহুল জায়গা, আর এই জায়গাটা প্রচণ্ড সময় লাগে জ্যামে আটকে পড়লে। আপাতত বেরিয়ে গেলাম। রাস্তায় যথেষ্ট যানবাহনের ভিড়। বেলিয়াতোড় পর্যন্ত এরকমই চলবে, তারপরে রাস্তা কিছুটা ফাঁকা হবে। একটা সুন্দর সকাল, আর এই সকালে আমরা আজকে বেরিয়ে পড়েছি আমাদের দুটো বাইক নিয়ে। গন্তব্য সুতান। জঙ্গল দেখব, রানীবাঁধ,
সুতান, তালবেড়িয়া, মুকুটমণিপুর, পুরো জঙ্গলের রাস্তা। সামনে হাট আশুরিয়া মোড় আসছে, এখান থেকে এটাও একটা জাংশন। আমাদের বাঁহাতের রাস্তা এটা চলে গেছে সোনামুখী দিকে। এই যে এই রাস্তা সোজা চলে গেছে সোনামুখী দিকে। এই মুহূর্তে যে জায়গার উপর দিয়ে যাচ্ছি তার নাম হচ্ছে বাদকানা। ঘড়িতে সময় বলছে সকাল 8:10 আর আমরা এসে পৌঁছলাম বেলিয়াতোড়ে। এখন ব্রেকফাস্ট করতে হবে, তার কারণ হচ্ছে বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি। এখানে কিছু দোকান আছে, এখানে দাঁড়াবো না, একটু এগিয়ে যাই সামনের দিকে। বেলিয়াতোড়ের পরে এখন রাস্তা অনেকটাই ফাঁকা, এগিয়ে চলেছি। সামনে বাঁকুড়া টাউন আসছে, আর এর মাঝে ধারে কাছে কোনো খাবারের জায়গা দেখলে দাঁড়াবো, কারণ ব্রেকফাস্ট করতে হবে। রাস্তা ভালো, কিন্তু রাস্তার মাঝে মাঝে গর্ত আছে, আর সেই গর্তকে রিপেয়ার করা হয়েছে ন্যাচারালি। সেই রিপেয়ারের উপর দিয়ে গেলে, যে প্যাচের উপর দিয়ে গেলে বাইক কিন্তু লাফাচ্ছে। এর আগেও সুতানে গিয়েছি আমি, আর সুতানের যাই ফরেস্ট এরিয়া খুব ভালো লাগে। তো ন্যাচারালি যে জায়গা ভালো লাগে সেখানে তো বারবার যাওয়া যায়। মূলত ঘোরাটাই হচ্ছে মূল উদ্দেশ্য। অনেকদিন বাইক চালাইনি, বেরোনো হয়নি বাড়ি থেকে। বড় ট্যুর তো ছেড়ে দিলাম, ছোটো ট্যুরও করা হয়নি। সেই মার্চ মাসে আমি মাসাঞ্জরের কাছে সেলফি ব্রিজে গিয়েছিলাম, তারপরে আর বেরোনো হয়ে ওঠেনি। তা আজ হচ্ছে নভেম্বরের 8 তারিখ, অনেকটা সময় কেটে গেছে। তো আজকে ঠিকই করেছি, সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো। আর সাথে ক্যামেরা আছে, ক্যামেরাতে তো অন ক্যামেরা রেকর্ডিং হবেই। সামনে হোটেল হিন্দুস্তান, দেখা যাক ব্রেকফাস্ট করা যায় কিনা। এখন সময় হচ্ছে সকাল 8:20। কিছু খাবার পাওয়া যাবে? কি পাওয়া যাবে? রুটি, তাওয়া রুটি হবে তো? তাওয়া রুটি দিন 2টো করে আপাতত, আর সাথে ডিম ভাজা। ডিম ভাজা আছে? আচ্ছা, আলু ভাজা? তো আলু ভাজা আর রুটি দিয়ে দেন। চলতে চলতে রাস্তার ধারে হোটেল হিন্দুস্তানে আমরা এসে বসে পড়েছি, কারণ হচ্ছে ব্রেকফাস্ট করতে হবে। আর সাথে বাচ্চুদা, আজকে আমরা অনেকদিন পরে বেরিয়েছি বাড়ি থেকে। আর বাচ্চুদার সঙ্গে আমার এটা মশলি কি সেকেন্ড রাইড, থার্ড। আগে হ্যাঁ, আগে একটা গেছিলাম আমরা, তিলাবনি গেছিলাম। তো এখন ব্রেকফাস্ট করে আবার আমাদের জার্নি কন্টিনিউ করবো। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। আজকে আমাদের ব্রেকফাস্টে আছে গরম গরম তাওয়া রুটি 2টো করে, আর আলু ভাজার সাথে একটু পরে অমলেট দিয়ে যাবে, আর সবশেষে চা। ঘড়িতে সময় হচ্ছে সকাল 9:05, আর আমরা আমাদের ব্রেকফাস্ট করে ফেললাম। আর হোটেল হিন্দুস্তান, এখান থেকে এখন আমরা আমাদের জার্নি শুরু করছি। আমার পালসার 150 আর বাচ্চুদারও পালসার 125। তো এখানে আমরা 3টে করে রুটি, 1 প্লেট আলু ভাজা, 2টো ডিম ভাজা, সিঙ্গেল ডিম, আর 2 কাপ চা, এই ব্রেকফাস্টে ছিল। আর তার জন্য আমাদের থেকে এরা নিল 250 টাকা, 125 টাকা করে পড়লো। ঠিকই আছে মোটামুটি, পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল,
এখন সোজা সামনের দিকে এগোবো। এই পেট্রোল পাম্পগুলো নতুন করে হচ্ছে, আগে ছিল না। সকাল 9টা, তার মধ্যে বেশ এখনো ঠান্ডার যে রেশ সেটা কাটেনি। আস্তে আস্তে ঠান্ডা পড়বে আশা করা যায়। এবার ঠান্ডাটা হয়তো একটু বেশি পড়বে, কারণ বৃষ্টি হয়েছে এবছর ভালোই। এখানেও বেশ কিছু হোটেল আছে খাবারের। এই জায়গাটার নাম হচ্ছে ধবনী। এখানেও একটা পেট্রোল পাম্প তৈরি হয়েছে। আর এই ওয়েদারে রাইড করতে ভালোই লাগে, আমাদেরও ভালো লাগছে। আর এই সাপ, আমি অতটা লক্ষ্য করিনি, সাপটা রাস্তা পার করছিল, এবার একদম কাছে এসে ওটাকে বাঁচালাম। হেভির মোড় পার করে এখন আমরা বাঁকুড়া টাউনের পাশে যে বাইপাসের রাস্তা, সেই রাস্তায়। আর এখন গন্ধেশ্বরী নদীর উপরে যে ব্রিজ, সেই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। একটু পরে দ্বারকেশ্বর নদী আসবে, সামনে বাঁকুড়া টাউনে ঢোকার এই রাস্তা। আমাদের সামনে এখন দ্বারকেশ্বর নদীর উপরে ব্রিজ, আর এই ব্রিজের উপরে উঠে পড়লাম। আমরা পৌঁছে গেলাম ধলডাঙ্গার মোড়ে। এখান থেকে ডান হাত বরাবর আমরা ঘুরে যাব। তিন দিকে রাস্তা গেছে এই জায়গা থেকে। আমার বাঁ হাতের রাস্তা গেছে খড়গপুরের দিকে, সোজাসুজি যে রাস্তা সেটা চলে গেছে শিলদা, অর্থাৎ সিমলাপাল, রায়পুর, শিলদার দিকে, যেটা দিয়ে বেলপাহাড়ি যাওয়া যায়। আর আমি ডান দিকে ঘুরে গেলাম, এবং এই রাস্তায় রাঁচি যাওয়া যায়। রাঁচির দূরত্ব 204 কিলোমিটার, অযোধ্যা যাওয়া যায় দূরত্ব 129 কিলোমিটার, পুরুলিয়া হচ্ছে এখান থেকে 84 কিলোমিটার। আমরা এখন এই রাস্তা বরাবর এগিয়ে যাব সামনের দিকে। বেশ কিছুটা এগিয়ে গিয়ে পুয়া বাগানের পার করে যে রাস্তা ডান দিকে ঘুরেছে সেটা যাচ্ছে পুরুলিয়ার দিকে। সেই রাস্তায় যাব না, আমরা যাব খাতড়ার দিকে, অর্থাৎ একদম সোজা যাব। অপেক্ষাকৃত অনেক ফাঁকা রাস্তা এখন, আর সেই রাস্তা দিয়ে এখন এগিয়ে চলেছি। সামনে পুয়া বাগান আসবে, তারপরে আমরা সোজা যাব খাতড়ার দিকে। খাতড়া পার করে রানীবাঁধ, রানীবাঁধ পার করে আসবে সুতান। সামনে বাছুদা যাচ্ছে। আর বাছুদার ব্যাপারে বলি, বাছুদার সঙ্গে আমার সম্পর্ক বহুদিনের, প্রায় 96 থেকে বাছুদার সঙ্গে আমার চেনা জানা। আমাদের এলাকাতেই বাছুদা থাকে। বাছুদার এজ হচ্ছে 61+, আর যথেষ্ট এনার্জেটিক মানুষ। এখন বাইক রাইডের একটা ইচ্ছে থাকে মনের মধ্যে, সেই ইচ্ছে বাচ্চুদা মাঝে মাঝে বলে, আমাকে রিকোয়েস্ট করে যে চলো তোমার সঙ্গে একটু ঘুরি। তো এখন আমারও যাওয়া হয় না খুব একটা। তো আজকে যখন যাওয়া হচ্ছেই, তো প্রোগ্রাম করেছিলাম যে বাচ্চুদাকে বলেছিলাম যে চলো তাহলে একটা ট্যুর করা যাক। সুতরাং দুজনে মিলে আজকে সারাটা দিন কাটাবো। আর আবহাওয়া খুব সুন্দর, হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, পরিষ্কার আকাশ, ঝকঝকে রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। এক কথায় বলা যায় যে আদর্শ ওয়েদার বাইক রাইডের। আচ্ছা, এখান থেকে পুরুলিয়া দূরত্ব হচ্ছে 80 কিলোমিটার। আমরা এখন যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে 314 দিয়ে। এখান থেকে মুকুটমণিপুরের দূরত্ব দেখাচ্ছে 43 কিলোমিটার, পুরুলিয়া 79 কিলোমিটার, রাঁচি 199 কিলোমিটার। এই ডান দিকে একটু এগিয়ে গেলেও বাঁকুড়া টাউনের দিকে ঢুকে যাওয়া যায়। এই জায়গার নাম হচ্ছে পুয়া বাগান। সকালবেলায় বাজার হাট সব রাস্তার দুদিকে দোকানপাট খুলে গেছে।
এর ডান দিকে এই রাস্তা চলে গেছে সোজা পুরুলিয়ার দিকে। এই যে পরপর গুড়ের মহল বসেছে, সামনে রাস্তা আরও পড়বে, বাতাসে বেশ সুন্দর একটা গন্ধ, গুড় তৈরি হচ্ছে, খেজুর গুড়। সুন্দর রাস্তা। আর আমাদের বাঁ পাশে হচ্ছে ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প। বাচ্চু তাকে পেট্রোল নিতে হবে, ন্যাচারালি ঢুকে পড়লাম পেট্রোল পাম্পে। নিয়ে নাও। আমি একটু ওইদিকে দাঁড়াই। তো এই রাস্তা বরাবর গেলে প্রথমে আসবে ইন্দপুর, তারপরে হাতিরামপুর, হাতিরামপুরের পরে খাতড়া, তারপরে রানীবাঁধ। আর রানীবাঁধ পার করে আমরা পৌঁছে যাব সুতানের জঙ্গলে। এখন যে রাস্তা ধরে যাচ্ছি সেই রাস্তাটা কিন্তু খুব সুন্দর। দুদিকের গাছের পাতা বা ডাল একদম ছাতার মতো হয়ে আছে রাস্তার উপরে। খুব সুন্দর। আর রাস্তার দুদিকে ছোট ছোট গ্রাম, গ্রামের বাড়ি, যদিও গ্রামের বাড়িতে এখন আধুনিকতার ছাপ, পাকা বাড়ির সংখ্যাই বেশি। আমরা পৌঁছে গেলাম ইন্দপুরে। আমাদের বাঁ দিকে হচ্ছে ইন্দপুর থানা। চলার রাস্তার দুদিকে হচ্ছে ধানের ক্ষেত, পাকা ধান। আর কিছুদিন পরেই হয়তো ধান কাটা হবে। আর বাতাসে মহল থেকে আসা গুড়ের গন্ধ, খুব সুন্দর চারিপাশ। তবে রাস্তা এখানে কিছুটা খারাপ, মাঝে মাঝে কিছু প্যাচ ওয়ার্ক করা হয়েছে। বেশ কিছুটা রাস্তা আমরা পার করে এলাম, যেটা যথেষ্ট ভাঙা। তবে যাই হোক, এখন আমরা এগিয়ে চলেছি খাতড়ার রাস্তায়। এর আগে দুয়ারসিনি গেছিলাম, তো এখানে এই আদর্শ হোটেলে আমি আর সৈকত খেয়েছিলাম দুপুরবেলার খাবার। তো এই হোটেল এখন বন্ধ। আমার ডানাতে নায়ার আর পেট্রোল পাম্প। ঘড়িতে সময় হচ্ছে সকাল 10:25, আর আমরা এসে পৌঁছালাম হাতিরামপুরে। রাস্তায় অজস্র বাম্পার, রাস্তার দুপাশে দোকান, বাজার এলাকা, মানুষজনের ভিড়। এই হাতিরামপুরে সামনে ডান দিকে একটা ডাইভারশন আছে। ডান দিকে যে রাস্তাটা ঘুরে গেছে সেটা গেছে মানবাজারের দিকে। মানবাজার হয়ে বান্দোয়ান যাওয়া যায়। এই যে সামনে এই রাস্তা চলে গেছে মানবাজারের দিকে। আমরা সরে যাচ্ছি। দুদিকে বড় বড় গাছ আর মাথার উপরে ছাতার মতো ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে। রাস্তার এই সেকশনটা কিন্তু খুব সুন্দর। ঘড়িতে সময় হচ্ছে সকাল 10:35, আর আমরা খাতড়াতে এসে পৌঁছলাম। আমাদের ঠিক বাঁদিকের যে রাস্তা, এই রাস্তা চলে গেছে খাতড়া বাস স্ট্যান্ডের দিকে। আমরা সোজা যাব। যথেষ্ট বড় জায়গা এই খাতড়া।
রাস্তার দুপাশে দোকানপাট, আর ওইদিকে হচ্ছে খাতড়া টাউন। এখন আমরা খাতড়া ছেড়ে এগিয়ে যাচ্ছি রানীবাঁধের দিকে, এগিয়ে চলেছি সামনের দিকে। আর এখান থেকে মুকুটমণিপুরের দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার, ঝিলিমিলি হচ্ছে 35 কিলোমিটার, আর রানীবাঁধের দূরত্ব 14 কিলোমিটার। কংসাবতী নদীর উপরে যে ড্যাম আছে মুকুটমণিপুরে, এটা হচ্ছে তার ক্যানেল। আর এই ডান দিকের এই রাস্তা এই চলে গেছে মুকুটমণিপুরের দিকে। এগিয়ে চলেছি রানীবাঁধের দিকে, আর সামনে কংসাবতী নদীর উপরে ব্রিজ, দূরে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। খুব সুন্দর ল্যান্ডস্কেপ এখানে। জঙ্গলের মাঝে মাঝে আদিবাসী গ্রাম চোখে পড়ছে, আর খুব সুন্দর এই রাস্তা। রাইডটাকে খুব এনজয় করছি, ভালো লাগছে। অনেকদিন পরে বাড়ি থেকে বেরোলাম, তো বাড়ি থেকে বেরোলাম বলতে বাড়ি থেকে তো বেরোই, কিন্তু বাইক নিয়ে এরকম ট্রিপে অনেকদিন পরে বেরোলাম। এই রাস্তাটা খুব সুন্দর, আমি এর আগে অনেকবার গেছি এই রাস্তা দিয়ে। খুব সুন্দর এই জায়গাটা, ছায়া এসে পড়েছে রাস্তার মধ্যে, আর তারই মাঝে আমাদের এগিয়ে চলা। জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, আর এই অনুভূতিটাই কিন্তু খুব সুন্দর। গাছের ফাঁক দিয়ে রোদ এসে পড়েছে রাস্তার উপরে। খুব সুন্দর এই রাস্তা, বারবারই বলছি, কারণ হচ্ছে রাস্তাটা খুব ভালো লাগছে আমার, বা ভালো লাগে আমার। যে কারণেই যখন ঠিক করলাম যে কোথাও যেতে হবে, তো এই শীত আসছে, এই সময়টা সুতানকে বেছে নিলাম। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে রানীবাঁধের দূরত্ব হচ্ছে প্রায় 2 কিলোমিটার, আর দুটো বাইককে দাঁড় করিয়েছি রাস্তার পাশে। এই রাস্তা দিয়ে এগিয়ে যাব সামনের দিকে, আর রাস্তার বাঁ দিকে পড়েছে চায়ের দোকান। এখানে বসেছি চা খাওয়ার জন্য। দাদা চা বানিয়ে দিয়েছে আমাদের জন্য, চিনি ছাড়া। এখনো ঠান্ডা পড়েনি, কি করে খেজুর গুড় তোমরা বানাচ্ছো কে জানে। চলে এগোই। প্রকৃতির মধ্যে বেশ সুন্দর এই জায়গা, গাছগাছালিতে ঘেরা রানীবাঁধ। এখানে দোকানে দোকানে পেট্রোল বিক্রি হচ্ছে বোতলে, কারণ হচ্ছে পেট্রোল পাম্প কিন্তু ধারে কাছে নেই। রানীবাঁধ পৌঁছে গেলাম। এই সব দেখতে দেখতে এগিয়ে চলা। ও রাস্তাটা একদম অনেকটা নিচের দিকে গিয়ে আবার উপর দিকে উঠেছে। রাস্তার ধারে ধান জমি, রাস্তার দুদিকে ঘন জঙ্গল, মূলত শাল, সেগুন, মহুয়া, শিরীষ এবং অবশ্যই পলাশ। এখানে পলাশের সময় ভালো পলাশ ফোটে। ফাঁকা রাস্তা, রাস্তার এই সৌন্দর্য দু চোখ ভরে এনজয় করতে করতে এগিয়ে চলেছি সামনের দিকে। আর কিছুটা দূরেই হচ্ছে সুতান। এখানে মাঝে মাঝে কিছু ওয়াচ টাওয়ার আছে। ঘন জঙ্গল, আর জঙ্গল চিরে রাস্তা এগিয়ে গেছে কার্বি রোড। কিছু দূর দূরে দূরে বাঁক আছে রাস্তায়, দেখার মতো এই রাস্তা। আর দেখার মতো রাস্তার ধারে জঙ্গল।
ঝিলিমিলির দূরত্ব হচ্ছে এখান থেকে 14 কিলোমিটার। যাত্রার গন্তব্য দূরে হোক কাছে হোক সেটা ম্যাটার করে না। বাড়ি থেকে বেরোনোর পরে আমাদের ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনে পৌঁছানো পর্যন্ত রাস্তার দুদিকে যেসব মুহূর্তগুলো আমরা এনজয় করতে করতে যাই সেটা কিন্তু পুরোপুরি ম্যাটার করে। ঘন জঙ্গল, গাছের যে ঘনত্ব এখানে অনেকটাই বেশি এবং সূর্যের আলো প্রায় উপরের অংশে পড়েছে। বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম সুতান যাওয়ার যে ডাইভারশন আছে এখানে, সেখানে। এই হচ্ছে সুতান যাওয়ার রাস্তা, ঘুরে গেছে এখান থেকে। এসো। হ্যাঁ হ্যাঁ, চলো। বাচ্চুদাকে ক্যামেরা ফ্রেমে নেওয়ার জন্য বললাম এগিয়ে যেতে, আর এখান থেকে সুতানের জঙ্গল শুরু হলো। খুব সুন্দর এই জঙ্গল। একদম ঘন জঙ্গল। 2023-এ সম্ভবত আমি, সৈকত আর সৌরভ এসেছিলাম এই সুতানে। তারপরে আমি এর উপর দিয়ে গিয়েছি, কিন্তু এই ভেতরে ঢুকিনি। ঘন জঙ্গলের রাস্তার কন্ডিশন গতবার ভালো ছিল, এখন একটু এর উপরের পালিশ উঠে গেছে। অসুবিধা নেই, চালাতে অসুবিধা হচ্ছে না খুব একটা। দারুণ জঙ্গল। আর এবার বর্ষা হয়েছে, ন্যাচারালি গাছপালা বৃষ্টির জল পেয়ে বেড়েছে অনেক। জঙ্গলকে পুরোপুরি এনজয় করতে করতে এগিয়ে যাচ্ছি। সুতান হচ্ছে এখান থেকে 5 কিলোমিটার। কয়েকদিন আগে খবরের কাগজে এসেছে যে জয়পুরের জঙ্গলে একটা লেপার্ড সম্ভবত গাড়ি চাপা পড়ে মারা গেছে, আর তার সঙ্গের আরও হয়তো লেপার্ড আছে, সেগুলো খোঁজাখুঁজি চলছে। তো জঙ্গল তো একটার সঙ্গে কানেক্টেড, সুতরাং এই জঙ্গলে যে কিছু নেই সেটা বলা যায় না। তবে এই জঙ্গলে মাঝে মাঝে হাতি আসে। ঘন জঙ্গল এবং রাস্তা প্যাচ মেরে নিচের দিকে নেমে গেছে। আমরা অনেকটা উপর থেকে নিচের দিকে নামছি এখন। সুতরাং জঙ্গলের ফিল নিতে যদি কেউ ভালোবাসে তাহলে অবশ্যই এই জায়গা কিন্তু দেখার মতো। আসতে হবে এই জায়গায়। আমি ক্যামেরাটাকে আর বন্ধ করিনি ইচ্ছে করেই।
সুতান, আর এখান থেকে 4 কিলোমিটার রাস্তা। ঘন জঙ্গল চিরে রাস্তা চলে গেছে, আর সেই জঙ্গলের রাস্তার মধ্যে দিয়ে আমি আর বাছুদা, আর কিন্তু কোনো মানুষের সঙ্গে এখনো পর্যন্ত আমাদের দেখা হয়নি। বলতে বলতে একটা গাড়ি সামনে থেকে আসছে, একটা কার ক্রস করে বেরিয়ে গেল। শাল সেগুনের জঙ্গল আর মহুয়া, পলাশ, সেসব গাছ তো আছেই। আর এছাড়া রকমারি বিভিন্ন রকম এর গাছ আছে, সব গাছের নাম বা পরিচয় আমার জানা নেই। তো জঙ্গলের এই অ্যাম্বিয়েন্সটা কিন্তু সত্যি খুব ভালো লাগার, এবং ভালো লাগছে আমার, আর এই দেখতেই আসা। তো অনেক দিন ধরেই ইচ্ছে হচ্ছিল যে একটা রাইড করব, সে ছোট হোক বড় হোক। বড়োর তো সময় নেই, ছুটি ছাটা পাওয়া ঝামেলা টামেলা আছে, অসুবিধে। আর বছর 3 চাকরি আছে, তারপরে তো নিজের জীবন নিজের কাছে। অনেক কিছুই প্রোগ্রামের মধ্যে ছিল। লিথ্রা গ্রাম, এদিকেও গ্রাম আছে। একবার ভেবেছিলাম যে অক্টোবরে আদি কৈলাস যাব, কিন্তু সেটাও আর হয়ে উঠল না। বাইকটারও কিছু অসুবিধা ছিল, সেই অসুবিধাগুলোকে মোটামুটি ঠিকঠাক করার চেষ্টায় ছিলাম। এখন অনেকটা বেটার কন্ডিশন আছে বাইকটা। যারা জঙ্গল ভালোবাসে তারা এখানে আসে। একটু রিমোট এরিয়া, কিন্তু মানুষজন আসে বেড়াতে। রাস্তাটা এখানে একটু গন্ডগোলে, আস্তে আস্তে যেতে হবে। আমরা চলে এলাম সুতানের ফরেস্ট ক্যাম্প এরিয়ার মধ্যে। এই হচ্ছে নতুন করে বানানো ফরেস্ট গেস্ট হাউস। কিন্তু এর আগে যখন আমরা এসেছিলাম তখন খুব একটা লোকজন ছিল না, লোকজন এখনও চোখে পড়ছে না। দরজা জানালাগুলো খোলা, দরজা বন্ধ। মেনটেন্যান্স হয় না, দেখেই বোঝা যাচ্ছে। দরজায় তালা দেওয়া, কিন্তু জানালাগুলো খোলা। আর এটা হচ্ছে একটা ছোট্ট লেক, গাছগাছালি দিয়ে ঘেরা, জঙ্গলের মধ্যেই। ভালো জায়গায় বানিয়েছিল, কিন্তু কোনো মেনটেন্যান্স নেই। দরজা টরজা সব ভাঙা,
এগুলো ছিল পুরনো গেস্ট হাউসের অংশ, যেগুলো ভাঙা পড়ে গেছে। লোকজনও নেই, মেনটেন্যান্সও হয় না। জানালাগুলো খোলা, ঘরের ভিতরে রয়েছে এই চেহারা। জানালাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ঘুণ ধরে গেছে, দরজায় তালা দেওয়া। এই হচ্ছে সুতান ফরেস্ট গেস্ট হাউসের চেহারা। ঘড়িতে সময় বলছে বেলা 11:50, আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুতানের ফরেস্ট ক্যাম্প এরিয়াতে, জঙ্গলের মাঝে একটা ফাঁকা জায়গা, আর তার মধ্যে ফরেস্ট গেস্ট হাউস নতুনভাবে করা হয়েছে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার পাশেই এই যে ভাঙা বিল্ডিংটা, এটা ছিল আগের ফরেস্ট গেস্ট হাউস, যেটা মাওবাদী মুভমেন্টের সময় মাওবাদীরা ভেঙে দেয়। দুটো ওয়াচ টাওয়ার আছে, একটা পুরনো আর একটা নতুন। সিঁড়ি দিয়ে যদি এই ওয়াচ টাওয়ারের উপরে উঠে যাই তাহলে দেখা যাক কি দেখা যায়। এখান থেকে এই লেকটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এটা হচ্ছে ওয়াচ টাওয়ারের দোতলায় দাঁড়িয়ে আছি। এখান থেকে আরেকটু উপরে, এটা হচ্ছে ওয়াচ টাওয়ারের 3 তলায়। এখান থেকে এরকম ভিউ। এটা ওয়াগনার দাঁড়িয়ে আছে, কয়েকজন এসেছেন বেড়াতে। সামনের এই রাস্তা দিয়ে আমরা এলাম। আর এটা হচ্ছে সুতান লেক। এই যে রাস্তা, এই রাস্তা ধরে গিয়ে ওই সামনে বাইক দুটোকে দাঁড় করিয়েছি। এখন হেঁটে হেঁটে চলে এলাম এই পাশটায়। লেক থেকে একটা জলের ধারা বেরিয়ে এসছে, তার উপরে এই ব্রিজ। এখানে লোকাল লোকেরা মাছ টাছ ধরে, সেই জন্য এখানে জাল পেতে রেখেছে। এদিক দিয়ে জল যাচ্ছে। এই ব্রিজ চলে গেছে জঙ্গলের মধ্যে দিয়ে। ছোট্ট এই ব্রিজটাকে পার করে সামনে বাচ্চুদা বসে আছে। আর এখানে সোনাঝুরি গাছ আছে অনেক। এই হচ্ছে সুতান লেকের একটা পার্ট। আমরা এই দিকটা চলে এসেছি, ওই দিকটা ছিল ওয়াচ টাওয়ার। কেমন লাগছে বাচ্চাদা? ভালো লাগছে? এনজয় করছো? খুব সুন্দর জায়গা। শাল গাছ তো আছেই, শাল ছাড়াও আরো ভালো ভালো অনেক গাছ আছে, সব নাম জানি না। ওই
শাল আছে, সেগুন আছে, ইউক্যালিপটাসও বেশি আছে। তারপরে তোমার ইয়ে আছে, কি বলে, সোনাঝুরি আছে, শিরীষ গাছ আছে, আর পলাশ মহুয়া গাছ তো আছেই, ইউক্যালিপটাসও আছে, এই সামনেই তো ইউক্যালিপটাস গাছ। ইউক্যালিপটাসই বেশি আছে। বেশ কিছুক্ষণ হয়েছে আমরা সুতানে যে ফরেস্ট এরিয়া, সেখানে যে গেস্ট হাউস বা ফরেস্ট ক্যাম্প করা হয়েছে সেই জায়গায় এসেছি। বাইক দুটোকে রেখে আমরা একটু পায়ে পায়ে হেঁটে লেকের দিকটায় গেছিলাম। লেক একটা অর্ধচন্দ্রাকৃতি আকারে, ওই গেস্ট হাউসের পাশ দিয়ে এসে এই পর্যন্ত এসছে। তো আমরা পায়ে হেঁটে একটু গেছিলাম, এখন আবার ফিরে যাচ্ছি। ভালো লাগলো এই সময় যখন শীত পড়ছে এবং আবহাওয়া খুব সুন্দর, এই সময় আমরা সুতানে এসেছি। একদম নিস্তব্ধ চারিদিক। ঘড়িতে সময় হচ্ছে বেলা 12:20 আর আমরা সুতানের ফরেস্ট ক্যাম্প এরিয়া থেকে এখন যাচ্ছি সুতান গ্রামের দিকে। যে রাস্তায় এসেছি সেই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। এর আগে যখন এসেছিলাম 2023-এ বর্ষাকালে এসেছিলাম, সে সময় এই জায়গাটা খুব কাদা ছিল, যে কারণে এই জায়গায় বাইক রেখে আমরা গেছিলাম ভেতরের দিকে। এই হচ্ছে সুতান গ্রাম, মূলত আদিবাসী গ্রাম এটা। গ্রামের ভেতরের ছবি, রাস্তার দুপাশে গ্রামের বাড়ি বেশ সুন্দর করে সাজানো। বাইরের দিকে এরা খুব পরিষ্কার রাখে বাড়ির আশেপাশ এলাকা। এদিক দিয়ে একটা রাস্তা গেছে যেটা গিয়ে মিশেছে বড় রাস্তার সঙ্গে। এদিকেই যাবো, এদিকে যাবো না, ওইদিকে যাবো যেদিকে এসছি। এমনি এই গ্রামটা দেখতে এসেছিলাম, ঘুরিয়ে নাও। সুন্দর একটা ট্রাইবাল ভিলেজ সুতানে। তো আমরা এই রাস্তা দিয়ে আর যাচ্ছি না ভেতর দিকে, যে রাস্তা এসেছি সেই রাস্তাতেই ফিরে যাব। ওই রাস্তাতেই উঠবো, বড় রাস্তাতেই উঠবো। আমি ওই জঙ্গল দিয়েই যাবো, জঙ্গলটা ভালো লাগলো দেখে। ঠিক আছে, আসছি। সুতান গ্রাম দেখে এখন আমরা যাচ্ছি ঝিলিমিলি রাস্তায়, আর মাঝখানে পড়বে তালবেড়িয়া লেক। এখান থেকে রানীবাঁধের দূরত্ব হচ্ছে 14 কিলোমিটার। আমরা রানীবাঁধ হয়েই ফিরবো আবার। যে রাস্তায় এসেছিলাম আমরা সেই রাস্তা বরাবরই ফিরে যাচ্ছি। জঙ্গলের রাস্তা পার করে আমরা বড় রাস্তায় উঠবো এবং সেটা এগিয়ে যাব আমরা ঝিলিমিলি রাস্তায়।
জঙ্গলটাকে যাওয়ার সময় আরেকবার দেখা, খুব ভালো লাগলো এই জঙ্গলের পরিবেশ আর এই নীরবতা। জঙ্গল ছেড়ে অর্থাৎ সুতানের জঙ্গল ছেড়ে আমরা মূল রাস্তায় ফিরে এলাম। ডান দিকের রাস্তা চলে গেছে রানীবাঁধের দিকে, আমরা বাঁ দিকে ঝিলিমিলি আমরা বাঁ দিকে যাবো এখন আপাতত। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে তালবেড়িয়া লেক। আমরা বড় রাস্তা ছেড়ে বাঁ দিকে ঘুরে গেলাম, এটা হচ্ছে তালবেড়িয়া লেকে যাওয়ার রাস্তা। এখন সামনে তালবেড়িয়া লেক। আমরা পৌঁছে গেলাম তালবেড়িয়া লেকের ধারে। এটা হচ্ছে তালবেড়িয়া মাইনর ইরিগেশন স্কিম এর আন্ডারে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। রাস্তাটা একটু ঘুরে উপর দিকে উঠেছে। এই হচ্ছে তালবেড়িয়া লেক। 1 2 3 4 4টে নৌকো দাঁড় করানো আছে, খুব সুন্দর লেকটা। একটু আগে যাওয়া যাক। আর এই সামনেই হচ্ছে এই প্রশস্ত লেক। ঘড়িতে সময় বলছে 1:20 আর এই মুহূর্তে আমরা তালবেড়িয়া লেক দেখে এখন যাচ্ছি মুকুটমণিপুরের দিকে। তো এই রাস্তাটা তৈরি হচ্ছে এবং এই রাস্তাতে সামনে ট্রাক যাচ্ছে বলে রাস্তাতে ধুলো উঠছে, জল দিচ্ছে যাতে ধুলো না ওড়ে। আর এটা হচ্ছে জেনারেল ডিগ্রি কলেজ রানীবাঁধ। এর সামনে বড় রাস্তা। এবার আমরা যাব ডান দিকে। আমি এর আগেও এইসব অঞ্চলে এসেছি, এই রাস্তায় এসেছি, সুতরাং এটা আজকে এলাম। এই ভালো লাগা তো আছেই, এখানে ভালো লাগা থাকবেও, ভবিষ্যতে হয়তো আরও কিছুবার আসবো সুযোগ পেলে। ভালো লাগে যেই সব জায়গা ভালো লাগার সেগুলোতে বারবার যেতে ভালো লাগে। প্রায় মুকুটমণিপুরের কাছাকাছি চলে এসেছি। এখন সময় হচ্ছে 2:10। ফাঁকা রাস্তা আর রাস্তার কন্ডিশনটা খুব সুন্দর এখানে। যে লক গেট আছে, লক গেটের উপর দিয়ে রাস্তা পেরিয়ে গেলাম। এই হোটেলে আম্রপালি খাবার পাওয়া যাবে কিনা জিজ্ঞাসা করি। হ্যাঁ জিজ্ঞাসা করি। খাবার পাওয়া যাবে 2 জন? হোটেল আম্রপালিতে আমরা এসেছি। খাবার কথা বলতে দেখছি
হবে? এসো। এখন সময় হচ্ছে দুপুর 2:20 আর এই মুহূর্তে আমরা মুকুটমণিপুরে হোটেল আম্রপালির যে খাবারের জায়গা সেখানে এসে বসেছি। এখানে অন্যান্য এদিক ওদিক খাবারের অনেক হোটেল আছে। আমরা এই হোটেলে এলাম। এখানে এরা বোর্ডারদের ছাড়াও এদের যে খাবারের ব্যবস্থা আলাদা থাকে। তো আমাদের মতো কোনো ট্যুরিস্ট এলে সেখানে খাবার এদের আছে। জিজ্ঞাসা করাতে বললো হ্যাঁ লাঞ্চ পাওয়া যাবে, তো বসে পড়লো। আজকে আমাদের লাঞ্চের আইটেম হচ্ছে কুমড়ো ফুলের বড়া, বাঁধাকপির তরকারি, একটা আলু ফুলকপি এবং গাজর টাজর দিয়ে একটা পাঁচমিশালি তরকারি, ডাল আর মাছ দিয়ে গেছে। প্রায় 2:45 বাজে আর আমরা লাঞ্চ করলাম আম্রপালি হোটেলে। যাই হোক, এটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। মাছ ভাত আর ডাল, বাঁধাকপির তরকারি আর পাঁচমিশালি সবজি, পাঁপড়, চাটনি সব মিলে আমাদের এক একজনের 200 টাকা করে পড়লো। কংসাবতী নদীর ওপরে এই ড্যাম, বিশাল জলাধার। আমরা এখন ড্যামের ওপরে যে রাস্তা, সেই রাস্তা বরাবর সামনের দিকে এগিয়ে চলেছি। একটা জায়গায় দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। ফটো সেশন চলছে। এই রাস্তা একদম ঘুরে গিয়ে ওই দূরে যে পাহাড় দেখা যাচ্ছে, ছোট ছোট পাহাড়, ওই দিকেই চলে গেছে। আর বিশাল জলাধার, কংসাবতী নদীর উপরে ড্যাম। ড্যামের উপরে এই রাস্তা দিয়ে বাইক চালাতে বা কার ড্রাইভ করতে ভালোই লাগে। ফাঁকা রাস্তায় বাইক চালাতে ভালোই লাগছে। আর আমরা বেশ কিছুটা গিয়ে একটা জায়গায় দাঁড়াবো, কিছুটা সময় কাটাবো, তারপর এখান থেকে বাড়ি ফেরার রাস্তা ধরবো। দারুণ রাস্তাটা। কিছুদিন পরে এখানে প্রচুর টুরিস্টের ভিড় হবে। তার কারণ হচ্ছে বছরের শেষে ছুটির দিনে ভিড় তো হয়, আর তার সাথে আছে পিকনিক করার ভিড়। প্রচুর পিকনিক পার্টি বিভিন্ন জায়গা থেকে আসে, সুতরাং ভিড় বাড়ে। এরকম ফাঁকা কিন্তু আর পাওয়া যাবে না, অন্তত আগামী ডিসেম্বর জানুয়ারি তো বটেই। একদম ফাঁকা রাস্তা। ঘুরিনি, আরেকটা রাস্তা আমরা চলে এলাম। এখান থেকে বাইক ঘুরে নিলাম। আর ঘড়িতে এখন সময় হচ্ছে 3:20। এখান থেকে দুর্গাপুরের দূরত্ব হচ্ছে 105 কিলোমিটার। যেতে আমাদের সময় লাগবে, তবে দাঁড়াবো একটা জায়গায়।
যে রাস্তায় আমরা এসেছিলাম, অর্থাৎ যে রাস্তা দিয়ে বাঁধে উঠেছিলাম, সেই রাস্তায় চলে এলাম। ওইটা ছিল এন্ট্রি গেট। এবার ওই দিক দিয়ে আমরা বেরিয়ে যাব। সন্ধে একটু পরে নেমে আসবে। তা আমাদের এই জার্নিটা খুব সুন্দরভাবে আমরা কমপ্লিট করে বাড়ি ফিরছি। আর বিশেষ কিছু বলার নেই। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো গল্পে।